আসসালামু আলাইকুম। পার্টি থেকে বাসায় ফেরার পথে জবরদস্তির শিকার হয় হোম মিনিস্টারের মেয়ে। এর দায়ে গ্রেফতার করা হয় অতি সাধারণ পরিবারের ল কলেজের স্টুডেন্ট শিবাকে। ভিকটিমের শরীরে থাকা সিমেনের ডিএনএ সাথে ম্যাচ করে যায় শিবার ডিএনএ। সব সাক্ষী প্রমাণ শিবার বিপক্ষে। পুলিশ রিমান্ডে নিয়ে অনেক টর্চার করেও শিবার মুখ খোলাতে পারে না। 1.5 মাস পর কোর্টে তোলা হয় শিবাকে। টাকার অভাবে শিবা নিজের উকিল নিযুক্ত করতে না পেরে নিজেই নিজের কেস লড়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ একদিন মারা যায় সে জবরদস্তির শিকার হোম মিনিস্টারের মেয়ে। আর তারপর আসতে থাকে গল্পে একের পর এক টুইস্ট। আর মুভি শেষে এমন একটা ঝটকা অপেক্ষা করছে তা সত্যি কল্পনা করিনি। এমনটাও ঘটতে পারে তা সত্যি অবিশ্বাস্য। বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া সাসপেন্স থ্রিলার কর্নর মুভি ইয়াথা ভাবার কথা। মুভিটির IMDb রেটিং 8.4 আউট অফ 10। তো চলুন চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা এই মেয়েটিকে দেখি। মেয়েটির রাতে কোথাও যাওয়ার সময় কেউ মেয়েটিকে একা পেয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে জবরদস্তি করে। খবর পেয়ে পুলিশ আসে। তারা ওই এলাকা থেকে সন্দেহভাজন কিছু ছেলেকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ তাদের অনেক টর্চার করে অপরাধ স্বীকার করার জন্য, কিন্তু তারা কেউ স্বীকার করে না যে এই কাজ তারা করেছে। পরদিন দেশের সব টিভি চ্যানেলে এই জবরদস্তির নিউজ প্রচার করা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি টিভি চ্যানেলে রাজ্যের হোম মিনিস্টার শঙ্করাচার্য বলেন যে তারা 24 ঘন্টার মধ্যে আসামিদের অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আনবেন, আর ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করবে। পরের সিনে শিবা নামের এই ছেলেটিকে দেখানো হয়। শিবা একটি ল কলেজের স্টুডেন্ট। ছোটবেলা থেকে শিবা অনেক ধার্মিক আর সংস্কারী। সে প্রতিদিন কলেজের পাশে থাকা মন্দিরে যায় প্রার্থনা করার জন্য। পরের সিনে মীরা নামের এই মেয়েটিকে দেখানো হয়। মীরা একটি নিউজ চ্যানেলে জার্নালিস্ট হিসেবে কাজ করে। সে তার কলিগদের সাথে তাদের চ্যানেলটি নিয়ে আলোচনা করছিল। সে বলে, আমাদের চ্যানেলের টিআরপি অনেক কমে গেছে। টিআরপি বাড়াতে হলে আমাদের এমন কোনো নিউজ কভার করতে হবে যা পুরো রাজ্যকে কাঁপিয়ে দেবে। আমরা যদি এমন কোনো ব্রেকিং নিউজ পেতাম তবে কামাল হয়ে যেত। ঠিক ওই সময় মীরার কাছে কেউ ফোন করে তাকে জানায় যে ল কলেজের একটি মেয়ের সাথে জবরদস্তি করা হয়েছে। ফোন পাওয়ার সাথে সাথে মীরা সেখানে চলে যায় নিউজ সংগ্রহ করার জন্য। তখন আমরা জানতে পারি মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে জবরদস্তি হতে দেখেছিলাম সে আসলে ল কলেজের স্টুডেন্ট। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় গত রাতে। মেয়েটির নাম সুমতি। সুমতি একটি গাড়িতে করে এসে তার ড্রাইভারকে বলে, তুমি গাড়ি রেখে অন্য কোথাও গিয়ে রেস্ট করো, পার্টি শেষ হলে আমি তোমাকে ফোন দিয়ে ডেকে নেব। ড্রাইভার চলে গেলে সুমতি গাড়িতে তার ড্রেস চেঞ্জ করে পার্টির ড্রেস পরে নেয়। এরপর সে পার্টিতে গিয়ে নিচে গিয়ে অনেক এনজয় করে। এই পার্টির পরে কেউ তাকে জোর করে জবরদস্তি করে। পরে সুমতির বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসে। সুমতির অবস্থা তখন অনেকটাই সিরিয়াস ছিল। সুমতির এই কেসের তদন্তের দায়িত্ব পেয়েছিল SI গৌতম। গৌতম কিছুক্ষণ পর হোম মিনিস্টারকে ফোন দিয়ে কিছু বললে হোম মিনিস্টার তখনই বের হয়ে যায় হাসপাতালে আসার জন্য। সে কোনো একটা কারণে ঘাবড়ে যায়। এদিকে মীরা লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে হাসপাতালে আসে গোপনে সবকিছু রেকর্ড করে তাদের চ্যানেলে ব্রেকিং নিউজ করার জন্য। হোম মিনিস্টার হাসপাতালে এসে নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে জোরে জোরে কান্না করতে থাকে। সে কান্না করতে করতে বলে, শহরের অন্য মেয়েদের সাথে যখন এমন জঘন্য কাজ হয়েছিল তখন আমি কোনো অ্যাকশন নেইনি, আর আজ আমার মেয়ের সাথে এমনটা হলো। মীরা ওই সময় হোম মিনিস্টারের সব কথা ভিডিও রেকর্ড করে তাদের চ্যানেলে ব্রেকিং নিউজ করে যে রাজ্যের হোম মিনিস্টার শঙ্করাচার্যের মেয়ে জবরদস্তির শিকার। হোম মিনিস্টারের মেয়ের যদি এমন অবস্থা হয় তবে সাধারণ মানুষ রাজ্যে কতটা নিরাপদ। এদিকে পুলিশ অফিসার গৌতম এই নিউজ দেখে হোম মিনিস্টারকে বলে যে সাংবাদিকদের কাছে এই নিউজ পৌঁছে গেছে। শঙ্করাচার্য তখন বলে, আর লুকিয়ে রেখে কি হবে, তুমি বরং সব মিডিয়া ডেকে তাদের আপডেট জানিয়ে দাও। তার কথা মতো গৌতম সব মিডিয়া ডেকে আনে। সাংবাদিকরা গৌতমকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। গৌতম মিডিয়ার সামনে বলে যে সুমতি পার্টি থেকে বের হয়ে গাড়ির কাছে আসলে কেউ তাকে জবরদস্তি করে। সেখান থেকে তারা শিবা নামের ল কলেজের একটি ছেলেকে অ্যারেস্ট করেছে। হাসপাতাল থেকে ফরেন্সিক রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শিবাই এই কাজ করেছে। সে আমাদের হেফাজতে আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। শিবা এই অপরাধ কেন করেছে, তার সাথে আরো কেউ ছিল কিনা তা আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারলে আপনাদেরও জানাবো। এই শিবাকে এই মুভির শুরুতে দেখানো হয়েছিল যে অনেক ধার্মিক ও সংস্কারী। পুলিশ শিবাকে অনেক টর্চার করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এত টর্চার করার পরও শিবা তার মুখ খোলে না। সে কোনো কথা না বলে সব টর্চার সহ্য করে নেয়। হোম মিনিস্টার যখন হাসপাতালে তার মেয়ের পাশে বসেছিল তখন তার কিছু স্মৃতি মনে পড়ে। তার সাথে সুমতির সম্পর্ক তেমন ভালো ছিল না। সে তার ইচ্ছা মতো চলাফেরা করত, বন্ধুদের সাথে আড্ডা দিত, পার্টি করত, ড্রিঙ্ক করত। এসব করে সুমতির দিন কাটছিল। শঙ্কর আচার্যের এসব পছন্দ ছিল না, এজন্য প্রায় বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হতো। এছাড়া তাদের মধ্যে অন্য কোনো বিষয়ে
আর তেমন কোনো কথাই হতো না। সিন এখান থেকে চলে আসে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গৌতম শিবার উপর টর্চার করে যেতে থাকে তার অপরাধ স্বীকার করার জন্য। সে শিবাকে বলে, তুই এই গভীর রাতে জঙ্গলে কি করছিলি? খালি গায়ে সমুদ্রের গাড়ির কাছে তোর কি কাজ ছিল? কিন্তু শিবা তার কথার কোনো জবাবই দেয় না। সে যেন মুখে কোল পেটে রেখেছিল। কিছুক্ষণ পর সুমতির মা হাসপাতালে এসে মেয়েকে এমন অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকে। শঙ্কর তখন তার স্ত্রীকে শান্ত হতে বলে। সে বলে, ডাক্তার বলেছে সুমতি এখন আউট অফ ডেঞ্জার, সময় মতো হাসপাতালে নিয়ে আসায় এখন আর ভয়ের কিছু নেই। এদিকে মীরা পুলিশ স্টেশনে গিয়ে গোপনে এই কেসের নিউজ সংগ্রহ করে তার চ্যানেলে প্রচার করতে থাকে। এতে সবাই তার অনেক প্রশংসা করে, কারণ সে নিজের বিপদের ঝুঁকি মাথায় নিয়ে সবার আগে সত্যি নিউজ প্রকাশ করছে। পরদিন সকালে মীরার বাসায় কাজ করা এই মহিলাটি মীরাকে বলে, ম্যাডাম, আমি যে এলাকায় থাকি সেখানেই শিবা তার পরিবারের সাথে থাকে। ছোটবেলা থেকে শিবাকে আমি চিনি। সে যেমন নম্রভদ্র তেমনি পড়াশোনায় 1 নম্বর। আমার মনে হয় না যে শিবা এমন একটি খারাপ কাজ করতে পারে। আপনি প্লিজ এ ব্যাপারে একটু খোঁজ খবর নেবেন। একথা শুনে মীরার মনে হয় যে এই কেসে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। এজন্য শিবা এত টর্চার সহ্য করেও মুখ খুলছে না। এভাবে 1 মাস কেটে যায়। সমুদ্রের জবরদস্তির কেসে কোনো অগ্রগতি নেই। শিবা তখনও তার অপরাধ স্বীকার করেনি। এর মধ্যে একদিন শিবার মা সেই কাজের মহিলাটির সাথে মীরার বাড়িতে এসে তার সাথে দেখা করে। সে কান্না করতে করতে মীরাকে বলে, ম্যাডাম, আমার ছেলে এমনটা করতেই পারে না। তাকে কেউ এই কেসে ফাঁসিয়েছে। আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। মীরা তখন শিবার মাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, কেসটি এখনো কোর্টে ওঠেনি। কেস কোর্টে উঠলে আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। শিবা যদি নিরপরাধ হয় তাহলে সে কোনো শাস্তি পাবে না। অবশেষে 1.5 মাস পর শিবাকে কোর্টে তোলা হয়। এই মামলায় বাদী পক্ষের উকিল ছিল ক্রিমিনাল লয়ার হারমিত। হারমিত কোর্টে বলে, স্যার, এই শিবা খুব নোংরা মানসিকতার লোক। সে একা পায়ে নিজের ক্লাসমেট সুমতিকে জবরদস্তি করেছে। এর কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া প্রয়োজন। জজ সাহেব তখন শিবাকে বলে, শিবা, তোমার উকিল কোথায়? 1.5 মাস পর এবার শিবা কোর্টে বিচারকের সামনে মুখ খোলে। সে জজকে বলে, স্যার, আমি আইনের ছাত্র। আপনি যদি অনুমতি দেন তবে আমি নিজের কেস নিজেই লড়তে চাই। জজ শিবাকে অনুমতি দিলে শিবা কোর্টকে বলে যে সুমতির সাথে এই দুর্ঘটনা ঘটেছে 1.5 মাস হতে চললো। এই 1.5 মাসের মধ্যে সুমতি একবারও পুলিশের কাছে স্টেটমেন্ট দেয়নি যে তার সাথে আমি জবরদস্তি করেছি। পুলিশ ভিকটিমের জবানবন্দি ছাড়াই শুধু সন্দেহের বশে অন্যায়ভাবে আমাকে আটকে রেখে টর্চার করেছে। কোর্টে মামলার ইনভেস্টিগেশন অফিসার গৌতমকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে গৌতম জজকে বলে, স্যার, সুমতি তার স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু স্যার, সুমতির জবরদস্তি এই শিবাই করেছে। এর কিছু প্রমাণ আমাদের কাছে রয়েছে। ওই দিন রাতে কলেজের পার্টি চলছিল। আমাদের 2 জন কনস্টেবলকে সেখানে ডিউটিতে পাঠানো হয় নিরাপত্তার জন্য। ওই পার্টিতে সব স্টুডেন্টরা যখন এনজয় করছিল, মাঝপথে সুমতি পার্টি থেকে বেরিয়ে আসে আর তখনই তার জবরদস্তি হয়। সুমতির গাড়ির পাশে শিবা খালি গায়ে বসেছিল। এই প্রমাণের ভিত্তিতে শিবাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাসপাতালে ফরেনসিক টেস্ট করে সুমতির ভিতরে পাওয়া ডিএনএ টেস্ট করে দেখা যায় যে তার শিবার ডিএনএ এর সাথে ম্যাচ করেছে। এরপর হারমিত সুমতির কিছু বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে যারা সেদিন পার্টিতে উপস্থিত ছিল। সুমতির বান্ধবীরা কোর্টে বলে যে সেদিন পার্টিতে হঠাৎ সুমতিকে না দেখতে পেয়ে আমরা অনেক অবাক হই। পার্টি শেষে আমরা বাইরে বেরিয়ে সুমতির গাড়ি দেখতে পাই, কিন্তু সুমতিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আরো খোঁজাখুঁজির পর গাড়ি থেকে কিছুটা দূরে আমরা সুমতিকে মাটিতে পড়ে থাকতে দেখি। তার পাশে শিবা খালি গায়ে বসেছিল। এই শিবাই সুমতিকে জবরদস্তি করেছে স্যার। এরপর কোর্টে সুমতির গাড়ির ড্রাইভারকে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কোর্ট ড্রাইভারকে জিজ্ঞেস করে যে সে এর আগে কখনো শিবাকে সুমতির আশেপাশে দেখেছিল কিনা, সে কখনো সুমতিকে ডিস্টার্ব করেছিল কিনা। ড্রাইভার কোর্টকে বলে, হ্যাঁ স্যার, আমি এই ছেলেটাকে আগেও দেখেছি ম্যাডামকে ফলো করতে। অ্যাক্সিডেন্টের দিনও সে আমাদের গাড়িকে ফলো করছিল। শিবা তখন ড্রাইভারকে বলে, আপনি চশমা পরেন? ড্রাইভার বলে, না। শিবা বলে, বলুন তো আমি কোন কালারের টি শার্ট পরে আছি? ড্রাইভার বলে, কালো রঙের। শিবা তখন কোর্টে বলে, স্যার, এই ড্রাইভার দিনের আলোতে দেখতে পাচ্ছে না যে আমি ব্লু টি শার্ট পরে আছি। তাহলে সে রাতের আধারে আমার চেহারা কিভাবে দেখেছে, আবার তা মনেও রেখেছে? একে কেউ শিখিয়ে পড়িয়ে কোর্টে পাঠিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। এরপর অ্যাডভোকেট হারমিত সুমতিকে পরীক্ষা করা ডাক্তারকে কোর্টে উপস্থিত করে। ডাক্তার কোর্টকে বলে, স্যার, সুমতিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা অনেক খারাপ ছিল। তার সারা গায়ে জখমের চিহ্ন ছিল। তার গোপনাঙ্গে থাকা সিমেনের ডিএনএ পরীক্ষা করে আমরা শিবার ডিএনএ এর সাথে ম্যাচ করাই, আর তা ম্যাচ করে যায়। ডিএনএ রিপোর্ট পুলিশকে সরবরাহ করা হয়েছে। শিবা তখন ডাক্তারকে বলে, আচ্ছা ম্যাডাম, সুমতির গায়ে যেরকম জখম ছিল তাকে একজনের পক্ষে করা সম্ভব ছিল? জজ শিবাকে বলে, তুমি কি বলতে চাও তা পরিষ্কার করে বলো। শিবা বলে, স্যার, আমি সুমতির গায়ের আঘাতগুলি দেখেছি। এগুলো একজনের দ্বারা করা সম্ভব নয়। এর মানে সুমতিকে একজন নয়
বরং কয়েকজন মিলে জবরদস্তি করেছে। এই গ্যাং জবরদস্তির কারণেই সুমতির অবস্থা বেশি খারাপ হয়ে যায়। কোর্ট ওই দিনের মতো মুলতবি করা হয়। এদিকে পরদিন টিভিতে নিউজে দেখা যায় যে হোম মিনিস্টার শঙ্কর আচার্য তার পদ থেকে পদত্যাগ করেছে। কারণ হিসেবে তিনি বলেন যে আমি নিজের মেয়ের নিরাপত্তাই দিতে পারিনি, রাজ্যের বাকি মেয়ের নিরাপত্তা কিভাবে দেব। এদিকে পরদিন মীরা গোপনে হাসপাতালে ঢুকে একটি রিপোর্ট চুরি করে শিবাকে দেয়। শিবা পরবর্তী শুনানির দিন কোর্টে সে রিপোর্ট নিয়ে উপস্থিত হয়। কোর্টের কার্যক্রম শুরু হলে হঠাৎ জজের কাছে খবর আসে যে এই মামলার ভিকটিম অর্থাৎ সুমতি মারা গেছে। এটি শুনে শিবা সহ কোর্টে থাকা সবাই অনেক শকড হয়ে যায়। কোর্ট সুমতির ট্রিটমেন্ট করা ডাক্তারকে ডেকে জিজ্ঞেস করে যে সুমতি মারা গেল কিভাবে। ডাক্তার জজকে বলে যে সুমতির হার্ট অ্যাটাক হয়েছিল। শিবা তখন ডাক্তারকে বলে কিন্তু সেদিন হাসপাতালে ভর্তি করানো হলে ডাক্তার বলেছিল যে 48 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। ডাক্তার তখন বলে এই ঘটনার পর সুমতি কোমায় চলে যায়, আর কোমার মধ্যেই তার হার্ট অ্যাটাক হয়ে সে মারা যায়। তাই আমাদের আর কিছুই করার ছিল না। এরপর শিবা সুমতির ড্রাইভারকে আবার কাঠগড়ায় ডাকে। ড্রাইভার কাঠগড়ায় আসলে শিবা ড্রাইভারকে বলে সুমতির সাথে এই অ্যাক্সিডেন্ট ঘটার 3 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল তা কোর্টে খুলে বলো। ড্রাইভার তখন কোর্টকে বলে যে এই ঘটনা ঘটার 3 দিন আগে সুমতি যখন কলেজের বাইরে টং দোকানে বসে আড্ডা দিচ্ছিল, তখন 3 জন ছেলে সুমতির কাছে এসে বলে তোমার বাবা তো হোম মিনিস্টার, শহরে এত এত ক্রাইম হচ্ছে অথচ সে কোনো অ্যাকশন নিচ্ছে না, উপরন্তু সে ক্রিমিনালদের কাছ থেকে টাকা নিয়ে সব ধামাচাপা দিয়ে দিচ্ছে, সে তো আরো বড় অপরাধ করছে, সবচেয়ে বড় ক্রিমিনাল তো তোমার বাবার নিজেই। এইসব শুনে সুমতি তাদের প্রতিবাদ করে। এই নিয়ে ওই ছেলেদের সাথে সুমতির ঝামেলা হয়। ড্রাইভার তখন সেখানে এসে সুমতিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে ওই ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে ড্রাইভার সেখান থেকে গিয়ে হোম মিনিস্টারকে এ ব্যাপারে জানায়, আর হোম মিনিস্টার পুলিশ কমিশনারকে দিয়ে ওই ছেলেদের অ্যারেস্ট করায়। এরপর তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। শিবা তখন এসআই গৌতমকে কাঠগড়ায় ডাকে, কারণ গৌতমই সেই ছেলেদের অ্যারেস্ট করেছিল। শিবা গৌতমকে জিজ্ঞেস করে যে অ্যারেস্ট করা ছেলেদের সে কতদিন লকআপে আটকে রেখেছিল। গৌতম তখন বলে সেটি আমার ঠিক মনে নেই, কারণ এরকম কেস তো অহরহই চলতে থাকে। এটি শুনে কোর্ট গৌতমকে অনেক তিরস্কার করে, কারণ সে এর কোনো রেকর্ড রাখেনি। আইন অনুসারে লকআপে রাখা সবার রেকর্ড পুলিশের কাছে থাকতে হবে। পরদিন মীরা সুমতির যেখানে জবরদস্তি হয়েছিল সেখানে যায়। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মীরা ঝোপের আড়াল থেকে সুমতির একটি ইয়াররিং খুঁজে পায়। এই ইয়াররিং কোনো সাধারণ ইয়াররিং ছিল না, এর মধ্যে অডিও রেকর্ড করার ডিভাইস লাগানো ছিল। এরপর মীরা কলেজের পাশে থাকা মন্দিরে যায়। এই মন্দিরেই শিবা প্রায় প্রতিদিন যেত। মন্দিরে মীরা একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। এখান থেকে মীরা সুমতির জবরদস্তি হওয়ার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরদিন শিবাকে আবার কোর্টে তোলা হলে মীরা শিবাকে সুমতির ইয়াররিং ও মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখায়। কোর্টের কাজ শুরু হলে শিবা গৌতমকে সুমতির ইয়াররিং দেখিয়ে বলে এটা কি আপনি চেনেন? গৌতম বলে আমি এটা চিনি না। শিবা তখন সুমতির বান্ধবীকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে যে এটি সে চেনে কিনা। সুমতির বান্ধবী তখন বলে হ্যাঁ, এটি তো সুমতির ইয়াররিং। সুমতি ইয়াররিং এ থাকা অডিও রেকর্ডার দিয়ে ক্লাস লেকচার রেকর্ড করত, আর তারপর বাসায় গিয়ে রেকর্ড শুনে পড়াশোনা করত। এরপর শিবা আবার গৌতমকে বলে আপনি মনে করে বলুন ওই 3 ছেলেকে আপনি কবে লকআপ থেকে ছেড়েছিলেন? এবার গৌতম বলে হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে। ওই 3 ছেলে ল কলেজের হওয়ায় তাদের নামে আমরা কোনো মামলা করিনি, কারণ এতে তাদের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। তাদেরকে কিছু হুমকি দিয়ে আমি 3 দিন পর ছেড়ে দিয়েছিলাম। শিবা বলে 3 দিন পরে মানে যেদিন সমুদ্রের জবরদস্তি হয়েছিল সেদিন? গৌতম বলে হ্যাঁ। শিবা তখন বলে স্যার, এই ইয়াররিং এর অডিও ডিভাইস এবং মন্দিরের সিসিটিভি ফুটেজ চেক করলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জজ ভিডিও অডিও প্লে করার পারমিশন দেয়। তখন আমরা জানতে পারি সুমতি সেদিন পার্টিতে অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। তার শরীর খারাপ লাগছিল বিদায় ড্রাইভারকে ফোন দিতে গাড়ির কাছে আসে। তার ব্যাগটি গাড়ির ডিকিতে রাখা ছিল। সে গাড়ির ডিকে খুলে পানি পান করার সময় হঠাৎ সেই 3টি ছেলে সুমতির কাছে এসে বলে তোর কারণে আমাদের 3 দিন জেলে থাকতে হয়েছে। আমরা বন্ধুদের মুখ দেখাতে পারছি না। আজ তোর এমন অবস্থা করব যে তোর বাপও তোর মুখ দেখতে পারবে না। একথা বলে তারা সুমতিকে সেখান থেকে তুলে নিয়ে মন্দিরের পাশে জঙ্গলের ভেতরে গিয়ে তাদের কুখায়েশ মেটায়। ওই সময় সুমতির ইয়াররিং অন থাকায় সেখানে জবরদস্তিকারীদের সব কথা রেকর্ড হয়, আর মন্দিরের পাশে থাকায় সিসিটিভিতেও সবকিছু রেকর্ড হয়। ওই সময় শিবা মন্দির থেকে ফেরার পথে সুমতিকে খুব খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার শরীর রক্তাক্ত, জামা কাপড় সব ছেঁড়া ছিল। এজন্য শিবা সুমতির শরীর ঢাকতে নিজের শার্ট খুলে সুমতিকে পরিয়ে দেয়। আর ওই সময় সুমতির বন্ধুরা সেখানে এসে শিবাকে এই অবস্থায় দেখে মনে করে
যে শিবাই সুমতিকে জবরদস্তি করেছে। এজন্য সবাই শিবাকে মারধর করে পুলিশের হাতে দিয়ে দেয় আর সুমতিকে হাসপাতালে নিয়ে যায়। মন্দিরের সিসিটিভি ফুটেজে এই সবকিছু রেকর্ড হয়েছে। আর এর পক্ষে শিবা তেমন কিছুই পুলিশকে বলেনি, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। আর প্রমাণ ছাড়া সে পুলিশকে যাই বলুক না কেন তারা তা বিশ্বাস করবে না। এরপর শিবা সুমতির বাবা অর্থাৎ সাবেক হোম মিনিস্টার শঙ্করাচার্যকে কাঠগড়ায় ডাকে। শঙ্কর প্রথমে শিবার সাথে ভালো করে কথা বলছিল না, কারণ শিবা নিম্ন শ্রেণীর অর্থাৎ লোয়ার কাস্টের লোক ছিল। শিবা শঙ্করকে বলে, আপনার মেয়ের মৃত্যুর জন্য আপনি নিজেই দায়ী, কারণ আপনি হোম মিনিস্টার থাকার সময় মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। উপরন্তু সন্ত্রাসীদের কাছ থেকে ঘুষ নিয়ে আপনি সব ধামাচাপা দিয়েছেন, যার সাক্ষী ওই 3 ছেলে যারা আপনার মেয়েকে জবরদস্তি করেছে। আপনার উপর প্রতিশোধ নিতেই তারা আপনার মেয়েকে জবরদস্তি করেছে। এরপর শিবা কোর্টকে বলে, স্যার ওই 3 ছেলে এখন জেলেই আছে, পুলিশ পরদিনই তাদের অ্যারেস্ট করেছিল, তাই না স্যার? কথা বলে শিবা শঙ্করের দিকে তাকায়। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। হোম মিনিস্টার শঙ্কর যেদিন প্রথমবার হাসপাতালে এসেছিল সুমতিকে দেখতে, সেদিনই ডাক্তার তাকে বলেছিল যে স্যার সুমতিকে 3 জন মিলে গ্যাং জবরদস্তি করেছে। হোম মিনিস্টারের নির্দেশে পুলিশ সেদিনই সেই 3 ছেলেকে অ্যারেস্ট করে। কিন্তু গৌতম হোম মিনিস্টারকে বলে যে এরাই সেই ছেলে যারা 3 দিন আগে সুমতির সাথে কলেজের বাইরে ঝামেলা করেছিল। সে জানতে পেরেছে তাদের কাছে হোম মিনিস্টারের সন্ত্রাসীদের কাছ থেকে ঘুষ নেওয়ার প্রমাণ আছে। তখন হোম মিনিস্টার গৌতমকে বলে সুমতির গ্যাং জবরদস্তির নিউজ যেন বাইরে লিক না হয়, কারণ ওই 3 ছেলেকে যদি এই কেসে আবারও অ্যারেস্ট করা হয় তবে তার সত্যিটা প্রকাশ পেয়ে যেতে পারে। এতে তার পলিটিক্যাল ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে। তুমি যে করেই হোক ওই 3 ছেলেকে ছাড়াই এই কেস বন্ধ করে দাও, প্রয়োজনে অন্য কাউকে ফাঁসিয়ে দাও। তোমরা স্পট থেকে একটি ছেলেকে অ্যারেস্ট করেছো বলেছিলে না, তাকেই ফাঁসিয়ে কেস বন্ধ করো। এরপর গৌতম হোম মিনিস্টারের পরামর্শ মতো হাসপাতালে ডাক্তারের সাথে মিলে সুমতির ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট পরিবর্তন করে দেয়। শিবাকে এই কেসে ফাঁসাতে তারা রিপোর্টের শিবার ডিএনএর সাথে সুমতির শরীরে পাওয়া সিমেনের ডিএনএর মিল পাওয়া গেছে উল্লেখ করে ভুয়া রিপোর্ট তৈরি করে। সুমতির যখন ট্রিটমেন্ট চলছিল তখন একদিন শঙ্করাচার্য হাসপাতালে এসে সুমতির শরীরে দেওয়া স্যালাইনের সাথে বিষ মিশিয়ে দেয়। এতে সুমতি মারা যায়। আসলে সামনের মাসে ইলেকশন, সুমতির মৃত্যুতে জনগণের সিম্প্যাথি পেয়ে আবারও মিনিস্টার হওয়ার খায়েশেই শঙ্কর নিজের মেয়েকে নিজের হাতে হত্যা করে। শঙ্কর আর কোনো উপায় না পেয়ে আদালতে নিজের দোষ স্বীকার করলে আদালত শঙ্করকে জেল হাজতে পাঠায়। এই অপরাধের সাথে যুক্ত থাকার অপরাধে পুলিশ অফিসার গৌতম ও ডাক্তারকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে সুমতিকে গ্যাং জবরদস্তি করার অপরাধে ওই 3 ছেলেকে অভিযুক্ত করে নতুন করে বিচার শুরু করার আদেশ দেওয়া হয়। আর শিবা নির্দোষ থাকায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি শেষ হয়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে